আসসালামু আলাইকুম। আমরা ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমা জেইই পরীক্ষা প্রস্তুতির জন্য ক্রেডিট অপারেশনস অ্যান্ড ম্যানেজমেন্ট কম এই সাবজেক্টের মডিউল সি থেকে দেখছিলাম। তো মডিউল সিতে আমরা দেখেছি যে এখানে ৩ ধরনের ম্যাথের আলোচনা করা আছে। আর পার্ট আছে এখানে ২টি, একটা হচ্ছে টার্ম লোন, আর একটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং। তো টার্ম লোনের মধ্যে আমাদের বিভিন্ন অ্যানালাইসিস করে আমাদের অঙ্ক করতে হয় এখানে। আর ওয়ার্কিং ক্যাপিটালে আমাদের চলতি মূলধনের হিসাব নিকাশ করেও আমাদের এখানে একটা কোম্পানির কোনো কোম্পানিকে লোন দিতে গেলে আমাদের তার চলতি মূলধন কত দরকার, কত প্রয়োজন, এই ক্যালকুলেশনগুলো আমাদের করতে হয়। এখান থেকে আমরা দেখেছিলাম আচ্ছা, এখান থেকে হচ্ছে মূলধন বাজেটিং নিয়ে আমরা আলোচনা করব আজকে। এর আগে আমরা গতদিন আলোচনা করেছি প্রকল্পের ব্যয় নিয়ে, ক্রেডিট মূল্যায়ন নিয়ে। তো ক্রেডিট মূল্যায়নে মূলধন বাজেটিং নিয়ে আমরা একটু আলোচনা করব। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। 96, 97 আসছিল, 96, 97 দুইবারই। এটা 98 আসছিল। তার মানে আপনি নিশ্চিত থাকেন এটা আপনার দিবে আর কি, মূলধন বাজেটিং কি দিবে। আর মূলধন বাজেটিং এর কৌশল, এই প্রশ্নটা অত্যধিক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অত্যধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু দুঃখের বিষয় গত বছর দিয়েছে। আচ্ছা, দিলেও এবারে হয়তো ভিন্ন নামে বা কৌশল সমূহ দিতে পারে, পদ্ধতি হয়তো দিবে না। মূলধন বাজেটিং এর কৌশল আলোচনা করুন। তার মানে একই প্রশ্নই। এভাবে বিভিন্ন নামে এখানে দিবে। আর সবচেয়ে বেশি প্রশ্নের ভেরিয়েন্ট হয় এখানে। এখানে বিভিন্ন ভাবে প্রশ্নগুলো করে। তো মূলধন বাজেটিং যদি আমরা সহজভাবে আহ, বলে থাকি, সেটা হচ্ছে যে আমাদের বরাদ্দকৃত ঋণ, আমরা যে ঋণ একটা পার্টিকে দিচ্ছি, সেই ঋণের টাকাটা সে পার্টিটা কিভাবে খাটাইবে। হুম, যে সে যে জায়গায় খাটাইবে সে জায়গাতে রিটার্ন পাইলে তো আমাদের ব্যাংকের লোন পরিশোধ করবে, এর আগে তো করবে না। এটা কিন্তু আমাদের মূলধন বাজেটিং এর আমরা করতেছি না, আমরা পার্টির বাজেটিং এরটা আমরা দেখি যে পার্টি কোন কোন খাতে খাটাতে পারে, কয়টা খাতে খাটাতে পারে, এবং সে খাতগুলো কি রিস্ক যুক্ত, কতখানি রিস্ক যুক্ত। সবগুলা খাতে তো রিস্ক যুক্ত, সবচেয়ে বেশি রিস্ক যুক্ত না কম রিস্ক যুক্ত, এই জিনিসগুলো আমরা দেখি, ক্যালকুলেশন করে দেখে যদি প্রজেক্টগুলো তার ঠিক মতো প্রফিটেবল হয়ে থাকে, তাহলে তাকে আমরা মূলধন ফাইন্যান্স করি, তাই না? মূলধন আমরা মানে তাকে আমরা ঋণ ফাইন্যান্স করি আর কি, ঋণ দিয়ে থাকি। তো একটা পার্টির ক্ষেত্রে এই ক্যাপিটাল বাজেটিংটা জানা অত্যন্ত প্রয়োজন, বা একটা ব্যাংকের ক্ষেত্রেও একটা ক্রেডিট অফিসারের এটা জানা প্রয়োজন। তাহলে মূলধন বাজেটটা হচ্ছে কি, যে আমরা আমাদের যে অর্থটা, সে বিনিয়োগকৃত অর্থ কয়টি প্রকল্পে বিনিয়োগ করতে পারি, এবং সবচেয়ে সর্বোৎকৃষ্ট প্রকল্প কোনটি, সেখান থেকে আমরা সবচেয়ে বেশি পরিমাণ, অনেকগুলো প্রজেক্টের মধ্যে থেকে সবচেয়ে বেশি পরিমাণ লাভ আমরা আর্ন করব, এই ধরনের ক্যালকুলেশন, হিসেব নিকাশ এখানে করতে হয়। শুধু প্রজেক্টের ক্ষেত্রেই না, আমরা কোনো একটা পার্টি হয়তো কোনো অটো রাইস মিলে দিবে। তো এই যে মেশিনটা নিয়ে আসবে, এই মেশিনের জীবনকাল, আয়ুষ্কালে এই মেশিনের যে টাকাটা খরচ হবে, সেই মেশিনের থেকে তার রিটার্ন কিরকম হবে। সে সে যে 2 কোটি টাকাতে একটা মেশিন নিয়ে আসতেছে, তাহলে 2 কোটি টাকা মেশিন থেকে তার রিটার্ন কত হবে। রিটার্ন হওয়ার পরে যে আমরা তাকে যে হয়তো 5 কোটি টাকা বা 10 কোটি টাকা ফাইন্যান্স করেছি, আমাদের লোন সে পরিশোধ করতে পারবে নাকি, এই ধরনের হিসাব নিকাশ কিন্তু এখানে করা হয়। এটা হচ্ছে মূলধন বাজেটিং, অনেক গুরুত্বপূর্ণ একটা ক্যালকুলেশন এটা। তো আমরা দেখি একটু থিওরিতে। প্রকল্পের ব্যয়। হুম, হ্যাঁ, এই যে মূলধন বাজেটিং 8 নাম্বার। মূলধন বাজেটিং কি? আচ্ছা, তো এখানে মূলধন বাজেটিং সাধারণভাবে বলা যায় দীর্ঘ সময় ধরে নগদ আন্তঃপ্রবাহ পাওয়ার আশায়
কোনো ব্যবসা প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী যে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে তাকে মূলধন বাজেটিং বলে। এটা আরো পরিপক্ক সংজ্ঞা দেওয়া যেত, আরো বিভিন্নভাবে ঘুরে পেঁচিয়ে লেখা যেত আর কি। অর্থাৎ আমরা দীর্ঘমেয়াদী খাতে যদি কোনো খাতে বিনিয়োগ করতে যে টাকাটা আমরা রিটার্ন পাবো, সেই বিনিয়োগ পাওয়ার আশা মানে সেই রিটার্ন পাওয়ার আশায় বিনিয়োগকৃত মূলধনকে বলা হয় মূলধন বাজেটিং। এটা আমরা এভাবে করব। আমাদের বর্জনশীল বিভিন্ন রকম খাত থাকতে পারে। পরস্পর মিউচুয়াল আমাদের অনেকগুলো খাত থাকতে পারে। সেই অনেকগুলো খাতের মধ্যে থেকে সবচেয়ে লাভজনক খাতটা বাছাই করার নামই হচ্ছে মূলধন বাজেটিং। এভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, তো মূলধন বাজেটিং হচ্ছে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগের সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি যেমন জমি, দালানকোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি ক্রয় থেকে শুরু করে এসব সম্পত্তি প্রতিস্থাপন, ব্যবসায় সম্প্রসারণ, নতুন মেশিন স্থাপন, উৎপাদন পদ্ধতির আধুনিকায়ন এবং অন্যান্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের আয় ব্যয় প্রাক্কলন করে সম্ভাব্য লাভজনকতা বিশ্লেষণ অনুযায়ী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা। তাহলে এখানে আমাদের দীর্ঘমেয়াদী যে বিনিয়োগ সিদ্ধান্তগুলো গ্রহণ করি সেটা হচ্ছে মূলত আমাদের মূলধন বাজেটিং। আচ্ছা, তো এই মূলধন বাজেটিং এটা আপনি আপনার মতো করে লিখবেন, আর এখানে যে সময়টা আছে সেই সময়টা আপনি যদি দিতে পারেন ভালো, না হলে আপনার মতো করে আপনি বানান লিখবেন। কিন্তু থিম ওটাই থাকবে যে আমরা আমাদের যে বিনিয়োগকৃত টাকা রিটার্ন করব, এটা হচ্ছে আমাদের কোন খাত প্রফিটেবল, এবং কোনো সম্পদ যদি আমাদের কারবারে ক্রয় করতে চাই, তাহলে সেই সম্পদটা আমাদের ক্রয় করা যাবে কি যাবে না, সেই সম্পদ থেকে আমরা যে রিটার্ন পাবো সেই রিটার্নটা আমাদের যথেষ্ট কিনা, এই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করে থাকি আর কি। অর্থাৎ মূলধন বাজেটিং এর কৌশল এবং হাতিয়ার অথবা পদ্ধতি এরকম বলা থাকতে পারে। হ্যাঁ, তো আলোচনা করুন। এখানে কৌশলগুলো আলোচনা করতে গেলে মূলধন বাজেটিং এর যে অঙ্কগুলো করি আমরা, সেই অঙ্কের সূত্রগুলো যে আছে বিভিন্ন প্রকার সূত্র, সেই সূত্রগুলো এখানে আলোচনা করা হয়। এই সূত্রগুলোকে আমরা প্রধানত দুই ভাবে দেখি, একটা হচ্ছে সনাতন পদ্ধতি, আর একটা হচ্ছে যে বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি, ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড। এই দুইটা পদ্ধতিতে ভাগ করি আমরা। সনাতন পদ্ধতিতে আমাদের তিন ভাগে ভাগ করা যায়। সনাতন পদ্ধতি কি কি? একটা হচ্ছে পে ব্যাক পিরিয়ড, মানে আমরা যে জায়গায় যে খাতে আমরা টাকাটা খাটাচ্ছি সেই টাকাটা উঠে আসতে আমাদের কত সময় লাগবে সেটা নির্ণয় করতে হয়। ধরুন আমরা একটা মেশিন ক্রয় করছি আমাদের কারবারে, চকলেট উৎপাদনের জন্য 1,00,000 টাকা দিয়ে একটা মেশিন ক্রয় করে নিয়ে আসলাম। চকলেট বানাই আমরা, ছোট বাচ্চাদের চকলেট। সে চকলেট বানিয়ে আমরা আয় করি প্রত্যেক মাসে। ধরুন এখান থেকে 20,000 টাকা করে আমরা রিটার্ন আসে, ক্যাশ আসে। তাহলে 20,000 টাকার যে ক্যাশ ইনফ্লো আমাদের হয়ে থাকে, ক্যাশ ইনফ্লো মানে লাভ হয়ে থাকে, তাহলে আমাদের এই 1,00,000 টাকা উঠে আসতে কতদিন সময় লাগবে? তাহলে 1,00,000কে আমরা কি করব, ওই 20,000 দ্বারা ভাগ করলে আমরা পাবো কত? 5×100 মানে 5 মাসের মধ্যে টাকাটা উঠে আসবে। আমরা 1,00,000 টাকা দিয়ে মেশিন ক্রয় করলাম, তাহলে 5 মাসের মধ্যে আমাদের মেশিনের টাকাটা উঠে আসবে। এটার নাম হচ্ছে পে ব্যাক পিরিয়ড। মানে আমরা যে পিরিয়ডে আমরা মানে আমরা যে পে করলাম, আমাদের টাকাটা যে বাইরে চলে গেল, এটা কত সময়ের মধ্যে আমাদের রিটার্ন আসবে, সেটা হচ্ছে পে ব্যাক পিরিয়ড। তারপর আছে পে ব্যাক রিসিপ্রোকাল পদ্ধতি। এটা পে ব্যাক পিরিয়ডের ঠিক উল্টা পদ্ধতি। পে ব্যাক পিরিয়ডের মাধ্যমে সময় নির্ধারণ করা হয়, বিধায় এটি কোনো মুনাফার হারের সাথে তুলনাযোগ্য নয়। এই অসুবিধা দূর করার জন্য পে ব্যাক সময়ের সূত্রকে উল্টোভাবে ব্যবহার করে প্রকল্প আয়ের হারকে যে নিয়ম বের করার যে নিয়ম চালু করা হয় তাকে পে ব্যাক পিরিয়ড করে। অর্থাৎ আমরা এখানে হার আকারে বের করব। হ্যাঁ, এখানে যেমন সময় বের করা হয়েছে যে কত সময়ের মধ্যে উঠে আসবে, তাহলে এখানে আমাদের কি বের করবো, যে পে ব্যাক পিরিয়ড মানে সময় নির্ধারণ করা হয়, বিধায় মুনাফার হারের সাথে যখন তুলনা করবো যে আমাদের মুনাফার হার কত %, তাহলে এখানে আমরা সেই পে ব্যাক রিসিপ্রোকাল পদ্ধতি ব্যবহার করতে পারি। আর একটা আছে গড় উপার্জন হার। এটা এভারেজ রেট অফ রিটার্ন। এই পদ্ধতিতে প্রতি বছর নগদ আন্তঃপ্রবাহ থেকে ট্যাক্স বাদ দিয়ে কর পরবর্তী মুনাফাকে ইএটি বের করে তার গড় নির্ণয় করা, গড় বিনিয়োগ দ্বারা ভাগ করে গড় উপার্জন হার নির্ণয় করা হয়। অর্থাৎ একই রকমই আমাদের যে এখানে বলা আছে যে নগদ আন্তঃপ্রবাহকে ট্যাক্স বাদ দিয়ে কর পরবর্তী মুনাফাকে অর্থাৎ ইএটিকে গড় বের করে তার গড় বিনিয়োগ দ্বারা ভাগ করলে তাহলে আমরা গড় উপার্জন হার বের করি।
অর্থাৎ ইএটিকে যদি আমরা এভারেজ ইনভেস্টমেন্ট দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা এটা পাই এভারেজ রেট অফ রিটার্ন। আচ্ছা, এই তিনটা হচ্ছে আমাদের সনাতন পদ্ধতি। আর সবচেয়ে জনপ্রিয় যে পদ্ধতি হচ্ছে এই পদ্ধতি, নিট বর্তমান মূল্য পদ্ধতি বা বাট্টাকৃত এই যে পদ্ধতিটা, এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি, এনপিভি, নিট বর্তমান মূল্য পদ্ধতি। তাহলে নিট বর্তমান মূল্য পদ্ধতিটা কি? যে আমরা কোনো একটা মেশিন যদি ক্রয় করি, 1 লক্ষ টাকাতে কোনো মেশিন ক্রয় করলাম, তাহলে এই আজকের 1 লক্ষ টাকা বর্তমান মূল্য আজকে 1 লক্ষ টাকায়, তাই না? আজকে যে টাকাটা আমরা দিয়ে মেশিন কিনছি, তাহলে আজকের 1 লক্ষ টাকার বর্তমান মূল্য 1 লক্ষ টাকায়। এই 1 লক্ষ টাকাতে আমরা মেশিন যদি ক্রয় করে থাকি, তাহলে আমাদের কাছ থেকে নগদ 1 লক্ষ টাকায় চলে যাচ্ছে আজকে। এখন এই মেশিন কিসে আসে আমরা ক্রয় করলাম? আমাদের কারবারের উৎপাদন হবে। উৎপাদন হলে সেখান থেকে আমাদের রিটার্ন আসবে, তাই না? মানে আমরা রিটার্ন বলতে আমরা সেখান থেকে টাকা পাবো, আয় হবে। তাহলে সে আয়টা যদি ওই যেটা বললাম যে 20,000 টাকা করে প্রতি মাসে আমাদের 20,000 টাকা আয় হচ্ছে। এখন এই 20,000 5 মাস পর্যন্ত চলবে বা 5 বছর পর্যন্ত চলবে। ধরুন প্রত্যেক বছর 20,000 করে হচ্ছে, তাহলে 20,000, 20,000, 20,000, 20,000 এভাবে 5 বছর পর্যন্ত চলবে। তাহলে এই 5 বছর পর যেটা 20,000 করে টাকা পাচ্ছি আমরা, এই টাকাটা আজকে বর্তমান মূল্য কত হবে? সেই মূল্যটা নির্ণয় করার নামই হচ্ছে আমাদের ডিসকাউন্টেড পদ্ধতি। এই যে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো, মানে এটা ডিসকাউন্ট করব আমরা। ডিসকাউন্ট করে নেব কি? যদি 10% রেটে হয়, 10% রেটে ডিসকাউন্ট করে নেব। এটা আমরা দেখব। আচ্ছা, তাহলে এই যে আমরা ডিসকাউন্ট করে নিয়ে আমাদের আজকে কত টাকা চলে গেল, এই আজকে বিনিয়োগকৃত টাকা বাদ দেওয়ার নাম হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। অর্থাৎ আমাদের ভবিষ্যতে যে টাকা পাবো সেই টাকাটাকে আমরা কি করব? ডিসকাউন্টিং করে নেব। ডিসকাউন্টিং করে নিয়ে আজকে কত টাকা চলে গেলে এনসিও, আজকে যে টাকাটা চলে গেল তাকে বলে এনসিও, নিট ক্যাশ আউটলে। এই টাকাটা আমরা বাদ দেবো, বাদ দিলে যেটা পাবো সেই নিট বা টাকা মূল্যায়ন পদ্ধতি, সবচেয়ে জনপ্রিয় এবং সর্বজন স্বীকৃত একটা পদ্ধতি। তারপর হচ্ছে অভ্যন্তরীণ আয়ের হার, আইআরআর। আইআরআর যে আয়ের হারে আমাদের নিট এনপিবি এবং হচ্ছে নিট ক্যাশ আউটলে শূন্য হয়, সেটার নাম হচ্ছে অভ্যন্তরীণ আয়ের হার। অভ্যন্তরীণ আয়ের হার বলতে একটি বাট্টার হারকে বোঝানো হয় যে হারে ভবিষ্যৎ অভ্যন্তরীণ নগদ তহবিল বা নগদ আন্তঃপ্রবাহ বাট্টাকরণ করলে সর্বদা মোট বর্তমান মূল্যের বিনিয়োগের সমান হয়। অর্থাৎ আমাদের অভ্যন্তরীণ আয়ের হার এমন একটা আয়ের হার যে হারে আমরা আয়টা গ্রহণ করি, সেটা যদি বাট্টাকরণ করি তাহলে এনসিওর সমান হবে, অর্থাৎ কত টাকা দিলাম সেটা সমান হবে। অর্থাৎ আমরা দুটো যদি আমরা মাইনাস করি তাহলে এর মান হবে কত? 0। অর্থাৎ যে হারে এনপিবির মান আমাদের 0 হয়, এই যে এখানে যে এনপিবি নির্ণয় করলাম, এই এনপিবির মান যে বাট্টার হারে 0 হয়, ধরুন 12% হারে 0 হয়, তাহলে এটার নাম হচ্ছে আইআরআর। তো এই বিষয়গুলো ম্যাথ করলে হয়তো বা এই টার্মগুলো আরো বেশি বুঝতে পারবেন, আমরা সেখানেও দেখবো। আচ্ছা, এই 5 ভাবে আমরা ক্যাপিটাল বাজেটিং এর অঙ্কগুলো করে থাকি। এই 5টার নামই হচ্ছে ক্যাপিটাল বাজেটিং কৌশল। ক্যাপিটাল বাজেটিং এর কৌশল হচ্ছে এটাই। আচ্ছা, এখন 3 নম্বর দিয়ে আছে নিট বর্তমান মূল্য এনপিবি এবং আন্ত আয় হারের মধ্যে পার্থক্য লিখুন। এনপিবি এবং আয় হারের মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলছে। তাহলে পার্থক্যগুলো হতে পারে কি কি সেটা লিখবো। এনপিবি হচ্ছে নিট বর্তমান মূল্য, আর আইআরআর হচ্ছে কি? এই নিট, যে হারে নিট বর্তমান মূল্য 0 হবে সে হারকে আইআরআর হার বলে। আচ্ছা, এটা পার্থক্যটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা অবশ্যই দেখবেন, এটা অনেক গুরুত্বপূর্ণ। এই যেটা 10 নম্বর, এনপিবি এবং আইআরআর এর মধ্যে পার্থক্য, নিট বর্তমান মূল্য এনপিবি এবং আইআরআর। কোন প্রকল্পে বিনিয়োগ করে ভবিষ্যতে প্রাপ্য নগদ আন্তঃপ্রবাহকে বর্তমান মূল্য থেকে বিনিয়োগের পরিমাণ বিয়োগ করলে সেটি নিট বর্তমান মূল্য পাওয়া যায়। অর্থাৎ এটা আমরা সহজভাবে আরো লিখতে পারি যে ভবিষ্যতে যে প্রাপ্ত টাকাকে বর্তমানে আয়ের হার দ্বারা বাট্টাকরণ করলে সেখান থেকে যদি বিনিয়োগকৃত টাকা বাদ দেয় তাহলে আমরা নিট বর্তমান মূল্য পাওয়া যায়। আর অভ্যন্তরীণ আয়ের হার যেটা বললাম, এই যে নিট বর্তমান মূল্য 0 হবে, যে হারে এনপিবি 0 হয়, যে হারে এনপিবি 0 হয়, যে বাট্টার হারে এনপিবির পরিমাণ 0 হয় তাকে
আন্ত আয় হার বা অভ্যন্তরীণ আয়ের হার বলা হয়, আয়ের হার বলা হয়। তো এই অঙ্কগুলোর যখন আমরা ব্যাখ্যা দেখব, ব্যাখ্যা প্রয়োগ করব, মানে অঙ্কগুলো যখন করব তখন এই পার্থক্যগুলো কিন্তু অটোমেটিক আপনার হয়ে যাবে, পার্থক্য আপনার অটোমেটিক লিখতে পারবেন। এখানে যেমন বলা আছে, এক্ষেত্রে মূলধন ব্যয়ের হার জানা আবশ্যক। অবশ্যই আমাদের কি আয়ের হার, মূলধন আয়ের হার জানতে হবে। আর এক্ষেত্রে আমাদের অ্যানুইটি ফ্যাক্টর ব্যবহার করে মূলধন ব্যয় ছাড়াও আয়ের হার বের করা, নির্ণয় করা সম্ভব। কোনো প্রকল্পের নিট বর্তমান মূল্য ধনাত্মক হলে প্রকল্পটি গ্রহণ করা হয়। এটা যদি আমার ধনাত্মক হয়, এনপিভি সবসময় পজিটিভ হলে আমাদের গ্রহণ করা হয়। আর এর মান প্রত্যাশিত আয়ের হারের চেয়ে বড় হলে প্রকল্প গ্রহণ করা হয়। মানে এটা যদি আমাদের আয়ের হার যদি 10% হয়, আমরা আশা করছি যে আয় এখান থেকে 10% করে আমরা পাবো, কিন্তু আয়ের হার হয়ে গেছে কত, 15%, তাহলে এটা আমরা গ্রহণ করব। মানে আমরা আমাদের যে প্রত্যাশা আছে, কোনো জায়গায় বিনিয়োগ করলাম, বিনিয়োগ করে সেখান থেকে যদি প্রত্যাশা আছে 10% করে আমরা লাভ পাবো, সেটা যদি তার চেয়ে বেশি পরিমাণ আসে, তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে গ্রহণযোগ্য, মানে আইআরআর যদি বেশি হয় তাহলে সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য। এটা নির্ণয় করা তুলনামূলক সহজ, এটি নির্ণয় করা তুলনামূলক জটিল এবং সময় সাপেক্ষ। এই চারটা পার্থক্য এখানে দেওয়া আছে, তবে অনেক গুরুত্বপূর্ণ এই ইয়েটা। এটা দেখবেন কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি। সেন্সিটিভিটি অ্যানালাইসিস, এটি আমাদের টিকাতে আসে। দেওয়া আছে। সংবেদনশীলতা বিশ্লেষণ বিক্রয় এবং বিক্রয়ের খরচ, বিনিয়োগ, করের হার ইত্যাদির মতো অনেক পরিবর্তনশীল রয়েছে যা একটি প্রকল্পে এনপিভি বা আইআরআর কে প্রভাবিত করে। একটি ভেরিয়েবলের প্রদত্ত পরিবর্তনের কারণে প্রকল্পে এনপিভি বা আইআরআর পরিবর্তন বিশ্লেষণ করাকে সংবেদনশীলতা বিশ্লেষণ বলে। এই যে আমাদের এগুলা বিক্রয়ের ফলে, যেমন আমাদের কি কি এখানে কার ফলে আমাদের এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখুন এখানে বিক্রয়ের খরচ, বিনিয়োগ, করের হার ইত্যাদির মতো অনেক পরিবর্তনশীল রয়েছে, যেটা কি হচ্ছে, অনেক ভেরিয়েবল রয়েছে যেটার ফলে এনপিভি এবং আইআরআর কে প্রভাবিত করে। মানে এগুলা যদি পরিবর্তন হয় তাহলে এনপিভি আইআরআর আমাদের পরিবর্তন হয়ে যেতে পারে। তাহলে একটি ভেরিয়েবলের প্রদত্ত পরিবর্তনের কারণে, মানে এটা এইগুলোর কারণে, যে এগুলা ক্রয় বিক্রয় খরচ, তারপরে ক্রয় পরিবহন, এগুলোর কারণে একটি ভেরিয়েবল, এটা হচ্ছে ভেরিয়েবল, একটি ভেরিয়েবলের প্রদত্ত পরিবর্তনের কারণে এনপিভি এবং আইআরআর পরিবর্তন বিশ্লেষণ করাকে সংবেদনশীলতা বিশ্লেষণ বলে। অর্থাৎ সংবেদনশীলতা বিশ্লেষণ হলো এমন একটি কৌশল যেখানে ইনপুট ভেরিয়েবলের প্রদত্ত পরিবর্তনের প্রক্রিয়ায় এনপিভি কতটা পরিবর্তন হয়েছে। অর্থাৎ এখানে লিখব সহজে যে সংবেদনশীলতা বিশ্লেষণ হলো এমন একটি বিশ্লেষণ যেখানে ইনপুট পরিবর্তনের ফলে আমাদের এনপিভি কত পরিবর্তন হচ্ছে অথবা আউটপুট কত পরিবর্তন হয়েছে। ইনপুট পরিবর্তনের ফলে, মানে আমরা একটা মেশিনে ধরুন আমরা 100 কেজি দুধ দিতাম, এই 100 কেজি দুধ দেওয়ার ফলে আমরা সেখান থেকে আমরা আইসক্রিম পাতাম ধরুন হচ্ছে 2000টি আইসক্রিম পেতাম। এখন ওই মেশিনে 100 কেজি দিচ্ছি না, ওই মেশিনে এখন 90 কেজি দুধ দিচ্ছি। এই 90 কেজি দুধ দেওয়ার ফলে এখন আইসক্রিম কতটি পাচ্ছি, হ্যাঁ, আমরা 1700টি পাচ্ছি নাকি 1800টি পাচ্ছি, এই জিনিসটা আমাদের এখানে দেখতে হবে। যে ইনপুট, এই যে আমরা আইসক্রিম দুধ যে আমরা মেশিনের মধ্যে দিলাম, এই যে এটা পরিবর্তন হলো, এই পরিবর্তনের ফলে আউটপুট কত পরিবর্তন হলো, এটা বিশ্লেষণ করাকে বলা হয় সংবেদনশীলতা বিশ্লেষণ। আচ্ছা, অর্থাৎ ইনপুট বৃদ্ধির সাথে বা ইনপুট হ্রাসের সাথে আমাদের আউটপুট যতটা হ্রাস বৃদ্ধি হয়, সেটাই হচ্ছে আমাদের সেই বিশ্লেষণ করাকে সংবেদনশীলতা বিশ্লেষণ বলে। আচ্ছা, সংবেদনশীলতা এমন একটি কৌশল যা একটি প্রকল্পের নগদ প্রবাহ এবং নির্ধারণকারী ভেরিয়েবলের মধ্যে এত কিছু দরকার নেই, আপনার ঘুরে এটাই লিখবো যে আমাদের কোনো প্রতিষ্ঠানে বা কোনো প্রকল্পের ইনপুট বৃদ্ধির সাথে সাথে বা ইনপুট পরিবর্তনের সাথে আউটপুট পরিবর্তনের মাত্রাকে বা বিশ্লেষণকে আমরা কি বলবো, সংবেদনশীলতা বিশ্লেষণ বলবো। আচ্ছা, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখন দেখো ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ কি, এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন।
ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ কি? সিপিভি, এটা সংক্ষেপে আসতে পারে কি সিপিভি। সিপিভি কি সিভিপি ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ সিভিপি কি এভাবে আসতে পারে। সিতে হচ্ছে কস্ট, বিতে হচ্ছে ভলিউম, পিতে হচ্ছে প্রফিট। কস্ট, ভলিউম, প্রফিট। কস্ট মানে হচ্ছে ব্যয়, ভলিউম মানে হচ্ছে এখানে বিক্রয় হিসেবে ব্যবহার হবে, আর প্রফিট মানে হচ্ছে মুনাফা। তাহলে আমরা এখানে খেয়াল করুন, এক এককের ক্ষেত্রে আমরা দেখি যে একটা সাবান ক্রয় করেছিলাম 50 টাকা দিয়ে, এটার নাম হচ্ছে কি কস্ট। আমরা সেই সাবানটা বিক্রি করেছি ধরুন 60 টাকা, এটার নাম কি হচ্ছে ভলিউম। আর এই যে 50 টাকার জিনিস 60 টাকা বিক্রি করলাম, এটার নাম হচ্ছে কি, মানে পার্থক্য করলে 10 টাকায় 10 টাকার নাম হচ্ছে কি প্রফিট। এটা হচ্ছে সিভিপি, কস্ট ভলিউম প্রফিট। বুঝতে পেরেছেন? সেটা হচ্ছে এখানে আমাদের একটার সাথে কস্টের সাথে ভলিউম সম্পর্কিত, কস্টের সাথে প্রফিট সম্পর্কিত, ভলিউমের সাথে কস্ট বা আমাদের প্রফিট সম্পর্কিত, এইরকম একটা আরেকটার সাথে সম্পর্কিত। এই সম্পর্কগুলো এখানে আমাদের বিশ্লেষণ করা হয়। হ্যাঁ, তাহলে আমরা কস্ট, ভলিউম এবং প্রফিটের মধ্যে যে বিশ্লেষণগুলো আমরা করি, সেই বিশ্লেষণের নামে হচ্ছে ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ। আচ্ছা, তো এখানে মুনাফা ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণের ক্ষেত্রে এটা দেখুন 96তম ব্যাংকিং ডেভেলপ পরীক্ষা এসেছিল, এমএস মার্জিন অফ সেফটি কি। তো এই অধ্যায়ে বিশ্লেষণ আগে কতগুলো বিষয়ের সাথে আমাদের পরিচিত হলে এটা সহজ লাগবে। তো আমাদের কতগুলো বিষয় আসলে সত্যি আমাদের এটা পরিচিত হতে হবে। যেগুলা যে স্থায়ী ব্যয়, স্থায়ী ব্যয় কি, যে ব্যয়গুলো স্থির, কোনো পরিবর্তন নেই। আপনি 100 একক মাল তৈরি করলেও যে বিল হবে, 1000 একক মাল বিক্রি করলেও সে বিল হবে। হ্যাঁ, যেমন ঘর ভাড়া। ঘর ভাড়া আপনি উৎপাদন করুন বা না করুন, বিক্রয় করুন বা না করুন, ওখানে তো দিতেই হবে ঘর ভাড়া, তাই না? তাহলে এই ঘর ভাড়ার নাম হচ্ছে স্থায়ী ব্যয় বা ফিক্সড কস্ট। তারপরে আছে পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় মানে কি, যে ব্যয়গুলা উৎপাদন বাড়ার সাথে সাথে, যে ব্যয়গুলো উৎপাদন বাড়ার সাথে সাথে আমাদের কি হয়ে যায়, উৎপাদন বাড়ার সাথে সাথে আমাদের পরিবর্তন হয়ে যায়, মানে খরচের পরিবর্তন হয়ে যায়। বা তাকে বলে ভেরিয়েবল কস্টিং। সেটা কিরকম, যদি আপনি ধরুন যদি আপনি শার্ট বানান 100টি, তাহলে কাপড় লাগে হচ্ছে মনে করেন ধরুন 2000 টাকা। 2000 টাকার কাপড় লাগে 100টি শার্ট বানাইতে। তাহলে আমাদের 50টি শার্ট বানাইতে কি আমাদের এই 2000 টাকার এই কাপড় লাগবে, না কমে যাবে? কম লাগবে, অবশ্যই কম লাগবে। এই যে মাল বাড়ার সাথে সাথে বা কমার সাথে সাথে আমাদের এই যে এখানে কাঁচামালের দামও কম লাগতেছে। তাহলে এই যে কম লাগতেছে, একে বলে ভেরিয়েবল ব্যয়, মানে পরিবর্তনশীল কস্ট বা পরিবর্তনশীল ব্যয়। যে উৎপাদন বাড়ার সাথে সাথে বা উৎপাদন কমার সাথে সাথে আমাদের কোনো যে খরচগুলোর দাম বেড়ে যায় বা কমে যায়, তাকে বলা হয় পরিবর্তনশীল ব্যয়। এটা জানা দরকার। আধা পরিবর্তনশীল ব্যয়, আধা পরিবর্তনশীল ব্যয় হলো অর্ধেক, অর্ধেক পরিবর্তনশীল, অর্ধেক হচ্ছে স্থির, অর্ধেক হচ্ছে পরিবর্তনশীল, মানে অর্ধেক পরিবর্তন হয় আর অর্ধেক পরিবর্তন হয় না। তারপর আছে সমচ্ছেদ বিন্দু। সমচ্ছেদ বিন্দুটা কি? সমচ্ছেদ বিন্দুটা হচ্ছে যে বিন্দুতে ব্রেক ইভেন পয়েন্ট, এটা হচ্ছে অনেকবার আসছে, অনেকবার আসছে, টিকাতেও আসে, এটা প্রশ্নে আসছে। তো ব্রেক ইভেন পয়েন্ট কি, যে বিন্দুতে আমাদের লাভ ক্ষতি সমান, প্রতিষ্ঠানের যে বিক্রয়ের পরিমাণে আমাদের লাভ ক্ষতি সমান, তাকে ব্রেক ইভেন পয়েন্ট বলে। তাহলে সমচ্ছেদ বিন্দু বলতে বোঝায় উৎপাদনের ওই পরিমাণ মাত্রাকে বোঝায় যেখানে মোট ব্যয় এবং মোট আয় সমান, মানে লাভ লোকসান সমান, আমাদের জিরো। এখান থেকে এই ব্রেক ইভেনের পর থেকে লাভ আমাদের প্রফিট শুরু, ব্রেক ইভেনের আগে হচ্ছে আমাদের লস। তাহলে ব্রেক ইভেনের আগে কি লস, আর ব্রেক ইভেনের পর হচ্ছে আমাদের কি প্রফিট। আচ্ছা, তো এটার নাম হচ্ছে কি, তাহলে এই পয়েন্টের নাম হচ্ছে আমাদের সমচ্ছেদ বিন্দু। কন্ট্রিবিউশন মার্জিন বা অনুদান প্রান্ত, এটা হচ্ছে আমাদের
সেলস আমাদের এখানে খরচ দুই ধরনের আমরা দেখতে পাই সাধারণত। একটি হচ্ছে আমাদের ভিসি ভেরিয়েবল কস্ট, আর হচ্ছে এফসি ফিক্সড কস্ট। ভেরিয়েবল কস্ট ভিসি আর এফসি হচ্ছে ফিক্সড কস্ট। আমরা যখন সেলস থেকে ভিসি বাদ দিই, সেলস থেকে যখন আমরা ভিসিটা বাদ দিব, দিলে যেটা পাবো সেটা হচ্ছে কন্ট্রিবিউশন। এটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। মোট ব্যয়, আমাদের যতগুলো ব্যয় আছে সবগুলো ব্যয় যদি আমরা যোগ করি, যেমন এই ফিক্সড কস্ট এবং হচ্ছে ভেরিয়েবল কস্ট পরিবর্তনশীল ব্যয়, এই দুটো ব্যয় যদি যোগ করি তাহলে পাবো মোট ব্যয়। আর নিরাপত্তা প্রান্ত, এটা অনেক গুরুত্বপূর্ণ। নিরাপত্তা প্রান্ত মোট প্রকৃত বা আনুমানিক বিক্রয় থেকে আমাদের এখানে বলা হচ্ছে সমুচ্ছেদ একক বাদ দিলে অতিরিক্ত এককে নিরাপত্তা প্রান্ত করে। এটা আমি গ্রাফ দেখে বুঝিয়ে দেবো। আচ্ছা, এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে এখানে যে তথ্যগুলো বের হয়, সিবিপি বিশ্লেষণের সীমাবদ্ধতা অনেক গুরুত্বপূর্ণ। যে সিবিপি বিশ্লেষণের সীমাবদ্ধতা আলোচনা করুন, মানে কি কি সমস্যা থাকতে পারে। আচ্ছা, তাহলে এখানে আমাদের সিবিপি বিশ্লেষণের কি কি সমস্যা থাকতে পারে, সেই সমস্যা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা আমাদের চেয়ে থাকে আর কি। তো এটা একটু দেখে নেবেন, অত বেশি জটিল না। একবার যেটা মনে রাখতে পারবে না, যেটা মনে রাখতে পারবে না ইয়ে করার দরকার নেই। আচ্ছা, তারপরে আসছে এই যে সমচ্ছেদ বিন্দু বলতে কি বোঝায়, এটা আমরা আগে দেখলাম। ব্রেক ইভেন পয়েন্ট, এখানে এই প্রশ্ন দেখবেন, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমচ্ছেদ বিন্দু ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন পয়েন্টটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণের মূল অনুমান সমূহ, আমরা সমচ্ছেদ বিন্দু যে বিশ্লেষণ করবো তার অনুমান বা যে যে শর্ত থাকা লাগবে সেই শর্তগুলো 96 আসছিল, বা সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণের সীমাবদ্ধতা। এই অধ্যায় থেকে প্রশ্ন হবে আপনার অঙ্ক সহ কমপক্ষে 2 থেকে 3টি অঙ্ক দিয়ে। হ্যাঁ, এই অধ্যায় থেকে অঙ্ক থাকবেই। আচ্ছা, তাহলে আমরা দেখব কার্যকরী মূলধন। এখন দেখব তো সমচ্ছেদ এই প্রশ্ন দেখে নেবেন, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, কার্যকরী মূলধন সহজ অধ্যায়, সব সহজ অঙ্ক। এই কার্যকরী মূলধন, কার্যকরী মূলধন বলতে কি বুঝি, এটা সহজে যদি বলি, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে দৈনন্দিন যে খরচ নির্বাহ করার জন্য যে পরিমাণ মূলধন থাকা লাগে সেটা হচ্ছে কার্যকরী মূলধন। এই যে পড়াগুলো কিন্তু মানে ব্যাংকারদের জন্য না, ব্যাংকের জন্য না, এটা হচ্ছে কাস্টমারদের অ্যাসেসমেন্ট করার জন্য এই অঙ্কগুলো। বুঝতে পেরেছেন তো? এটা ব্যাংকের কাজে না, ব্যাংকের মানে নিজস্ব কোনো না, ব্যাংকের প্রফিটের জন্য না, বাট কাস্টমার ঠিক আছে নাকি, কাস্টমার ব্যবসা ঠিক আছে নাকি, কাস্টমার ব্যবসা লিগাল আছে নাকি, এই এই জিনিসগুলো পরিমাপ করার জন্য
মানে লোন দেওয়ার জন্য তাকে আমরা যাচাই বাছাই করবো, সেই যাচাই বাছাই করার জন্য এই অঙ্কগুলো আমাদের জানা দরকার। আমাদের কার্যকরী মূলধনটা হচ্ছে ব্যবসায় প্রতিদিন যে মূলধন লাগে, অর্থাৎ ব্যবসায় আমাদের প্রত্যেক দিনের যে দৈনন্দিন খরচ মেটানোর জন্য যে পরিমাণ মূলধন লাগবে তাকে আমরা বলি কার্যকরী মূলধন। তাহলে কার্যকরী মূলধনটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটিস যদি বাদ দেয়, আমাদের এর সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট থেকে যদি কারেন্ট লাইবিলিটি বাদ দেয় তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল, WC, ওয়ার্কিং ক্যাপিটাল। এটা হচ্ছে সূত্র। এরকম এটার অঙ্ক আছে, অঙ্ক দেখবো আমরা, সব অনেক সহজ সহজ অঙ্ক আছে, ইজি লাগবে। আমরা সামনে মাসে 1 তারিখ থেকে অঙ্ক শুরু করব, এর মাঝে আমরা এই অধ্যায়গুলো শেষ করে নেবো ইনশাআল্লাহ। তারপর কার্যকরী মূলধনের উপাদান সমূহ আলোচনা করুন। তাহলে এটা আমরা দেখবো এবং এটা দেখি 21 এবং 22। দেখুন, ওয়ার্কিং ক্যাপিটাল বা কার্যকরী মূলধন। আচ্ছা, কার্যকরী মূলধনে এখানে আমাদের বলা আছে এরকম, কারবারের দৈনন্দিন খরচাবলী পরিচালনার জন্য যে মূলধন প্রয়োজন হয় তাকে কার্যকরী মূলধন বা চলতি মূলধন বলা হয়। এই কার্যকরী মূলধনের অপর নাম কি? চলতি মূলধন বলে। অর্থাৎ চলতি বা কার্যকরী মূলধন বলতে বিনিয়োগের সে অংশকে বোঝায় যা দৈনন্দিন কার্যাবলী পরিচালনায় প্রয়োগ করা হয়। চলতি বা কার্যকরী মূলধন প্রতিনিয়ত পরিবর্তিত হয় বলে একে পরিবর্তনশীল মূলধনও বলা হয়। যে কোনো কারবার প্রতিষ্ঠানকে সব সময় তার লেনদেনের মেটানোর জন্য কিছু পরিমাণ নগদ অর্থ ক্রেতার চাহিদা পূরণের জন্য বা উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য বা কিছু মজুদ মাল বা ধারে ক্রয় বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির জন্য আমাদের দেনাদারের কারবারে অব্যাহত রাখতে হয়। আবার প্রত্যেকে কারবার প্রতিষ্ঠানে বাকিতে পণ্য ক্রয়ের জন্য কিছু পরিমাণ পাওনাদার এবং ব্যয় এবং খরচ সমূহ দেরিতে বিক্রয়ের মাধ্যমে চলতি দায়ের সৃষ্টি হয়। তাহলে আমাদের কারবার প্রতিষ্ঠানে কিন্তু ওইরকম সৃষ্টি হয়, মানে অল টাইম ধারে ক্রয় বিক্রয় চলতেছে, ধারে ক্রয় বিক্রয়ের ফলে আমাদের দেনাদারে পাওনাদারের সৃষ্টি হয়, প্রতিনিয়ত সৃষ্টি হয়। আমাদের কিছু মজুরির টাকা দিলাম, আমরা কোনো পরিবহন খরচ হয়তো দিলাম, এরকম কিন্তু আমাদের প্রত্যেক দিনই আমাদের খরচ টরচ লেগেই থাকে। এই যে আমাদের দায় দেনার সৃষ্টি হচ্ছে এবং কোনো খরচ আমাদের এখানে হয়, কোনো খরচ ব্যবহার করা হয়, মানে খরচ মিট আপ করা হয়, এই জিনিসগুলো কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে কম বেশি হয়েই থাকে। তাহলে এই বাবদ যে আমাদের অর্থকরী প্রয়োজন, সে অর্থকরীটার নামে হচ্ছে কার্যকরী মূলধন। সেটা এটা বলা আছে যে তাই দেখা যায় যে ব্যবসা প্রতিষ্ঠানের চলতি এবং কার্যকরী মূলধন সম্পত্তি ও চলতি দায় থেকে সৃষ্টি হয়। চলতি সম্পদ সমান চলতি মূলধন সমান চলতি সম্পদ মানে চলতি দায়, এটা হচ্ছে সূত্র। এর আগে যেটা লিখলাম, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি, CL সমান সমান ওয়ার্কিং ক্যাপিটাল, WC, ওয়ার্কিং ক্যাপিটাল। আচ্ছা, তার পরিশেষে বলা যায়, এত ঝামেলা করছে, পরিশেষে বলা যায় প্রতিযোগিতামূলক বাজারে কারবারকে টিকিয়ে রাখার জন্য এবং গবেষণা এবং নতুন নতুন উন্নয়ন কাজ করার জন্য পুরনো পণ্যের বাজার সংরক্ষণ করার জন্য, অর্থাৎ সুষ্ঠুভাবে দৈনন্দিন সামগ্রিক কার্যাবলী পরিচালনা করার জন্য যে পরিমাণ মূলধন হাতে রাখতে হয় তাকে বলে চলতি মূলধন। আচ্ছা, ওই কথাটা ঘুরে পিছিয়ে লিখতে হবে, আর কি উপায় নেই। আচ্ছা, তারপরে আছে কার্যকরী মূলধনের উপাদান সমূহ। আমাদের কার্যকরী মূলধনের উপাদান সমূহ এখানে বলা আছে, মানে ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটালের উপাদান সমূহ কি কি? নগদ চলতি সম্পদ, অনগদ চলতি সম্পদ, নগদ। এই যে দেখুন সম্পূর্ণ প্রশ্ন, এই যে কোন কোন প্রশ্নগুলো পড়ছে, এই প্রশ্নগুলো এখান থেকে আমরা দেখব। এগুলো মোটামুটি সবগুলো দেওয়া আছে। তো নিট বর্তমান মূল্য কি? নিট বর্তমান মূল্য কি এখানে বলা আছে। প্রথমে বলছে মার্জিন অফ সেফটি কি? মার্জিন অফ সেফটি হচ্ছে বিক্রয়ের সেই পরিমাণ অংশ যে পরিমাণের মধ্যে আমাদের লাভ অন্তর্ভুক্ত থাকে, সেটাকে বলে মার্জিন অফ সেফটি। এটা চিত্রের মাধ্যমে অঙ্ক যখন করবো তখন এই বিষয়গুলো সহজে বলতে পারবেন। চলতি মূলধন নির্ণয় বলতে কি বোঝায়? চলতি মূলধন বলতে ওই যে চলতি ওয়ার্কিং ক্যাপিটাল, কার্যকরী মূলধন যেটা পড়ছে সেটা চলতি মূলধন। ঠিক আছে? তাহলে চলতি মূলধন রিকোয়ার্ড, আমাদের ব্যবসা পরিচালনা করতে যে পরিমাণ মূলধনের প্রয়োজন হয় আমাদের, সেটাকে বলা হয় চলতি মূলধন নির্ণয় বা চলতি মূলধন রিকোয়ার্ড। তো প্রত্যেক দিন দৈনন্দিন খরচ মেটানোর জন্য আমাদের যে পরিমাণ মূলধনের প্রয়োজন হয় তাকে বলা হয়
চলতি মূলধন বা কার্যকরী মূলধন। তারপরে আছে আমাদের কোন কোন বিষয়গুলো নিট বর্তমান মূল্য কি? নিট বর্তমান মূল্য হচ্ছে আমরা ভবিষ্যতে যে অর্থ পাবো বা ভবিষ্যতে যে টাকা পাবো সেটা বর্তমান বাজার মূল্য অনুযায়ী, বর্তমান আয়ের হার, বাজার মূল্য আয়ের হার অনুযায়ী তার বর্তমান মূল্য নির্ণয় করার নাম হচ্ছে, মানে বর্তমানে কত টাকা পাবো সেটা নির্ণয় করার নাম হচ্ছে নিট বর্তমান মূল্য। অর্থাৎ আমরা আজ থেকে 10 বছর পর পাবো হচ্ছে 10 লাখ টাকা। সে টাকাটা যদি আজকেই পেতে চাই, আয়ের হার যদি 10% হয়, তাহলে আমাদের আজকের সেটা বাট্টা মূল্য কত, আজকে সেই ডিসকাউন্টেড প্রাইসটা কত, এর নাম হচ্ছে এনপিভি। তাহলে এনপিভি নিট বর্তমান মূল্য কি? যে ভবিষ্যতে যে অর্থ পাবো সেই ভবিষ্যৎ অর্থ আমাদের প্রত্যাশিত আয়ের হার দ্বারা বাট্টা বাট্টাকরণ করাকে বলা হয় নিট বর্তমান মূল্য। এটি কেন গুরুত্বপূর্ণ? এটি অবশ্যই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আমরা দুইটি কোনো প্রকল্প নির্বাচন করব বা দুইটি কোনো বিষয় নিয়ে আমরা যখন আলোচনা করব, তুলনামূলক আলোচনা করব যে এটা আমাদের লাভজনক হবে কিনা, ক্ষতি হবে নাকি, লস হবে নাকি, এই জিনিসটা তুলনা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সর্বজন গৃহীত একটা পদ্ধতি। নিট বর্তমান মূল্য, আচ্ছা এনপিভি। তারপরে কোন বিষয়গুলোতে চলতি ও মূলধনের প্রয়োজনীয়তা প্রভাবিত করে? কোন বিষয় গুলোতে চলতি ও মূলধনের প্রয়োজনীয়তা প্রভাবিত করে? কোন বিষয়? তাহলে এখানে আমাদের চলতি এবং মূলধনের প্রয়োজনীয়তা প্রভাবিত করে ব্যবসায়ের প্রকারভেদের উপর, ব্যবসায় পরিধির উপর, মানে আপনার ব্যবসায়ের প্রকার, কি প্রকারের ব্যবসা করতেছেন সেই ব্যবসার ধরনের উপর, আপনার কোন ধরনের প্রোডাক্ট সেখানে ক্রয় বিক্রয় করবেন বা উৎপাদন করবেন তার উপর নির্ভর করে, ব্যবসায়ের পরিধির উপর আপনার ব্যবসায়ের বিস্তার কতদূর পর্যন্ত দেশে, তারপর নির্ভর করে উৎপাদন প্রক্রিয়ার ধরন, বিক্রয় নীতি, ঋণ এবং অন্যান্য অর্থায়ন ব্যবস্থা, মৌসুমী প্রভাব, অর্থনৈতিক পরিস্থিতি এবং পরিচালনা দক্ষতা, ব্যবসা পরিচালনা দক্ষতা। আচ্ছা, এইখানে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো আপনার যেটি মনে ধরে সেই পয়েন্ট 4-5টা পয়েন্ট বানিয়ে দেবেন, এটা সমস্যা নেই। এখানে একটি প্রকল্প মূল্যায়ন করার জন্য কোন দিকগুলো বিবেচনা করা হয়? হ্যাঁ, প্রকল্পের আমাদের বহু দিক, এখানে এটা বানিয়ে লিখতে পারবেন। প্রকল্পের আমাদের প্রোডাক্টের ধরন, তার উৎপাদন প্রক্রিয়া, মানে কোন ধরনের প্রতিষ্ঠান, তারা উৎপাদনকারী প্রতিষ্ঠান না ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান সেটা দেখা হয়। আমাদের প্রকল্পের আয়তন দেখা হয়, কারবার প্রতিষ্ঠান কত বড়, তার বিভিন্ন স্টেটমেন্ট বিবরণ চেক করে দেখা হয়। এই বিষয়গুলো আমরা দেখি। তার প্রতিষ্ঠানের বিভিন্ন রকম যে আর্থিক ডকুমেন্ট যে আছে সেই ডকুমেন্টগুলো চেক করা হয়। এরকম বিভিন্ন বিষয় এখানে চেক করা হয় তাকে ঋণ দিতে গেলে। একটি প্রকল্পের ইকুইটি অর্থায়ন এবং ঋণ অর্থায়নের প্রধান উৎসগুলো আমরা দেখো। ইকুইটি অর্থায়ন বলতে আমরা কি বুঝি? আমরা শেয়ার বিক্রি করে যে অর্থায়নটা গ্রহণ করে থাকি তার হচ্ছে ইকুইটি অর্থায়ন, শেয়ার বিক্রি করে। আর ঋণ অর্থায়ন হচ্ছে আমরা বন্ড, ডিবেঞ্চার বিক্রি করে যে অর্থ সংগ্রহ করে থাকি সেটা। তাহলে এখানে আমরা এই কথা দ্বারা আমরা বুঝতে পারলাম যে ইকুইটি অর্থায়নের উৎস কোনগুলা। ইকুইটি অর্থায়নের উৎস হলো শেয়ার, আমরা যেটা বিক্রি করি সেটা। আর ঋণ অর্থায়নের অর্থ হচ্ছে কি আমাদের বন্ড, ডিবেঞ্চার এগুলা। আচ্ছা, মূলধন বাজেটিং এর ধাপগুলো কি কি? ওই যে ধাপগুলো উপরে আসছে আমরা মূলধন বাজেটিং এ সেটা দিব, ওই যে এনপিভি, আইআরআর যে ইয়েগুলো আছে ওইগুলো আর কি। এনপিভি ও আইআরআর এর ভিত্তিতে নির্বাচনের সিদ্ধান্ত মানদণ্ড উল্লেখ করুন। চলতি মূলধন সংরক্ষণের উদ্দেশ্য কি? চলতি মূলধন সংগ্রহের উদ্দেশ্য আমাদের ব্যবসায় উৎপাদনশীলতা বৃদ্ধি অব্যাহত রাখা। মানে আমাদের কাছে যদি এখন টাকার দরকার, এই সময় যদি আমাদের টাকা নেই তাহলে আমরা সেই উৎপাদন ব্যাহত হয়ে যাবে। এখন যদি আমরা কোম্পানির কাছে প্রোডাক্ট কিনে রাখি তাহলে আমরা বিশেষ একটা ছাড় পাবো। হ্যাঁ, আমরা যদি কাঁচামাল কোনো ক্রয় করি তাহলে বিশেষ একটা ছাড় পাবো। তাহলে এটা কিন্তু আমাদের এখানে
এই মূলধন বাজেটিং এর ফলে কিন্তু এই জিনিসগুলো আমাদের উদ্দেশ্য সম্ভব হয়েছে। কারণ কি, আমাদের কত টাকা লাগবে, কি হাতে রাখতে হবে, এই জিনিসগুলো কিন্তু আমরা কার্বনের ক্যাশে অল টাইম থেকে থাকে। সে টাকাতে আমরা পরবর্তীতে আমরা সেই প্রোডাক্ট ক্রয় করে আমরা ব্যবসা বাণিজ্য সুন্দর মতো পরিচালনা করতে পারি। অর্থাৎ আমাদের কারবার প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মূলধন সংরক্ষণ অবশ্যই আমাদের করতে হবে। ক্যাপিটাল বাজেটিং এর উদ্দেশ্য, ক্যাপিটাল বাজেটিং এর উদ্দেশ্য মানে মূলধন বাজেটিং। হ্যাঁ, তার মূলধন বাজেটের উদ্দেশ্য কি আমরা দেখেছি আমরা প্রথমে। আচ্ছা, এটা হচ্ছে এই অধ্যায়ের সর্বশেষ ইয়ার। এটা কিন্তু বানিয়ে লেখা যায়, অনেক প্রশ্ন আছে এখানে বানিয়ে লেখা যায়, এবং প্রশ্নগুলো আমাদের বেশিরভাগই কিন্তু এখানে আমরা পড়লে কিন্তু বুঝতে পারি, যদি আমরা এখানে বলা থাকে এইভাবে যদি বলা থাকে আর কি, সাধারণত পড়লে আমরা খুব বেশি এক্সাইটেড হব না, ধীরে সুস্থে অঙ্ক প্রশ্নটা করবো, তাহলে দেখুন ভালো কিছু হবে ইনশাল্লাহ। আমরা আগামী দিন এই যে এটার পরের অধ্যায় থেকে আমরা আলোচনা করবো। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা আগামী ইউটিউবে দেন না? হ্যাঁ হ্যাঁ লেকচার ইয়াটাতে ইউটিউবে দেন না? হ্যাঁ হ্যাঁ, লিঙ্ক দিবনি আপনাকে। আচ্ছা, স্যার সাউন্ড আরেকটু ইয়া হয় না স্যার, বাড়ে না স্যার? কেন সাউন্ডটা জোরে হয়ে গেলা? আপনি কি স্যার সাউন্ড তো জোরেই হচ্ছে, সাউন্ড কি শুনতে সমস্যা হচ্ছে? মোবাইলে তো এই জন্য মনে হয়। এটা মোবাইলের সাউন্ড বাড়ানো যায়, মোবাইলের সাউন্ড ইয়া করে দিন তো, একটু বাড়িয়ে দিয়ে, না বাড়ানো আছে? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।